হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের বড় প্রশ্নের সাজেশন নিয়ে সপ্তম অধ্যায় থেকে। সেটা হচ্ছে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, তার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। যারা তোমরা উচ্চ মাধ্যমিক ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সে ভালো রেজাল্ট করতে চাও তারা আমাদের সঙ্গে জয়েন হতে পারো। দেখো, মেইনলি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দুটো গ্রুপ করা রয়েছে, একটা হিস্ট্রির জন্য আর একটা পলিটিক্যাল সায়েন্সের জন্য। সেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কনসেপ্ট পাবে, তারপরে এসএকিউ এমসিকিউ এলএকিউ এর যে পিডিএফগুলো দেখছো সেই পিডিএফগুলো সেখানে আপলোড থাকবে। তোমাদের বড় প্রশ্নের পিডিএফগুলো সমস্ত টাইপিং করার কাজ হচ্ছে, ওকে। এবং টেস্ট পেপার যখন বেরোবে তখন টেস্ট পেপারের অ্যানালাইসিস, টেস্ট পেপারের এমসিকিউ এসএকিউ আলোচনাও সেখানে অ্যান্সার সহ উত্তর পিডিএফে আপলোড দেওয়া হবে। এছাড়া এক্স্যাক্টলি তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে খুব কম সময়ের মধ্যে কম পড়াশোনা করে বেস্ট রেজাল্ট করতে পারবে সেই প্রসেসটাই তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। এবং উইকলি একটা অনলাইন ক্লাসের মাধ্যমে সেখানে তোমাদের গাইড করা হবে যে তোমরা ঠিকঠাক পড়াশোনা করছো কি না, বা কোন চ্যাপ্টারটা এরপরে পড়বে, কিভাবে পড়বে। তোমাদের কোনো ডাউট থাকলে সেটা তোমাদের কোয়েশ্চেন আমাকে বলতে পারো। এর জন্য হিস্ট্রির জন্য মাত্র 99 টাকা তোমাদের পে করতে হবে, একবারই পে করতে হবে একদম পরীক্ষা শেষ পর্যন্ত। পলিটিক্যাল সায়েন্সের জন্য 99, এবং দুটো যারা একসাথে নেবে তারা 169। এটা কিন্তু টেস্টের পর অবশ্যই এই ফিসটা বাড়বে, কারণ এখানে আমাদের দেখো অলরেডি সপ্তম অধ্যায় চলছে, আর একটা অধ্যায় ইতিহাসের বাকি আছে, রাষ্ট্রবিজ্ঞানেরও আর একটা অধ্যায় বাকি আছে। যখন পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তখন এই নোটগুলোকে আমি আরও, এগুলো তো প্রিন্টিং হয়ে গেছে অলরেডি, আগের যে তোমাদের দেখবে হাতে লেখা নোট ছিল সেগুলোকেও প্রিন্ট করার চেষ্টা করব, টাইপ করার চেষ্টা করব, তখন কিন্তু এই কোর্স ফিটা অবশ্যই বাড়বে, ওকে। তো যাই হোক, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ। তাহলে অবশ্যই আমরা প্রথমে সূচনা বা ভূমিকা পড়ব, ওকে। দেখো, সূচনা কিভাবে হয়েছিল। হো চি মিনের নেতৃত্বে ভিয়েতমিনবাসী 1945 থেকে 75 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম দিকে ফ্রান্সের বিরুদ্ধে এবং শেষে আমেরিকার বিরুদ্ধে যে সংগ্রাম চালিয়ে ভিয়েতনামকে স্বাধীন করেছিল তা ইতিহাসে ভিয়েতনাম মুক্তিযুদ্ধ নামে পরিচিত। তাহলে এখানে আমরা দেখো পুরো গল্পটার সামারি পড়ে নিলাম যে ভিয়েতনামবাসী কার নেতৃত্বে লড়াইটা করেছিল, হো চি মিনের নেতৃত্বে। এবং প্রথম দিকে ফ্রান্সের সঙ্গে তাদের লড়াইটা ছিল, পরবর্তীকালে আমরা দেখব কিভাবে আমেরিকা ইন্টারফেয়ার করছে, আমেরিকাকেও তারা পরাজিত করেছিল। আলটিমেটলি বাকি দেশের মতো আমাদের যেমন ভারত পাকিস্তান ভাগ হয়ে গেছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভাগ হয়ে গেছে, কিন্তু ভিয়েতনামকে তারা, অর্থাৎ এই পশ্চিমী দেশগুলো ভাগ করতে পারেনি। তারা উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়ে 1975 খ্রিস্টাব্দে তোমার ভিয়েতনাম দেশটা গঠন করেছিল। তো অবশ্যই ভিয়েতনামকে এর জন্য কুর্নিশ জানানো আমাদের প্রয়োজন রয়েছে। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের প্রথম পর্ব। আমি জাস্ট মেইন পয়েন্টে একবার বলে দিচ্ছি। ভিয়েতনাম যুদ্ধের প্রথম পর্ব হয়েছিল 1945 থেকে 56 সাল পর্যন্ত, ঠিক আছে। এরই মধ্যে আমরা কি পাবো, জেনেভা সম্মেলন 1954 এবং ভিয়েতনাম যুদ্ধের দ্বিতীয় পর্ব, সরি আচ্ছা আচ্ছা একটু তোমরা ই করবো, 1945 থেকে এটা 1954 করবে, হ্যাঁ এটা 1954 করবে, 54। তোমরা দেখো এই নোটগুলো তোমরা অনেকেই বলে যে স্যার প্রিন্ট করব না কি করব, তো অবশ্যই তোমরা নোটগুলো প্রিন্ট করবে না, পিডিএফ একটাও পিডিএফ প্রিন্ট করবে না। প্রিন্ট করলে তোমাদের কিছু লাভ হবে না। এই নোটটা তোমাকে কি মনে করছো, পরীক্ষা দিতে যাওয়ার আগে একবারও না দেখে লিখতে হবে না, মিনিমাম 5 থেকে 6 বার না দেখে লিখতে হবে, যেন তুমি নোটটা 20 থেকে 22 মিনিট বা 25 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারো। তো তুমি যখন একটা নোট না দেখে লিখবে, মুখস্থই করবে, তাহলে প্রথমে কি হবে, অবশ্যই তোমার নোটটা এই এখন বুঝে নাও, বুঝে নেওয়ার পর যে কিছু জায়গায় হয়তো আমার প্রিন্টিং মিস্টেক আছে সেগুলো কারেক্ট করে নাও। কারেক্ট করার পর তোমরা নিজের হাতে লিখো, দেন সেটাকে না দেখে লিখার বারবার চেষ্টা করো, ঠিক আছে। একদম কিন্তু প্রিন্ট করতে যাবে না, এক্সট্রা খরচ প্লাস লাভ কম। আচ্ছা, প্রথম পর্বটা 1945 থেকে 54 করবে, এবং দ্বিতীয় পর্বটা 1954 পর, বা আমরা এটা 55 করতে পারি, 1955 পর 75 করবে, হ্যাঁ 55 বাংলায় লিখছি, 55 থেকে 75। এটা একটু মিস্টেক হয়েছে, আমি তোমাদের চেষ্টা করব পিডিএফটা ঠিক করে দেওয়ার। যাই হোক, দেখো হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ।
তাহলে প্রথম পয়েন্ট আমরা কি পড়বো, ফরাসি নীতি। দেখো ফরাসিরা প্রথমে দক্ষিণ ইন্দো চীনে আধিপত্য, দেখো ভিয়েতনামের আগের নাম ছিল ইন্দো চীন। তাহলে যদি আমরা ভিয়েতনামকে দেখি, দুটো জায়গা, একটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম, এটা হচ্ছে উত্তর ভিয়েতনাম। এখানে আমি হালকা করে গল্পটা বলে দিই। দক্ষিণ ভিয়েতনামে না ফ্রান্সের দখলে ছিল, কিন্তু ফ্রান্সরা শুধুমাত্র দক্ষিণ ভিয়েতনামকে নিয়েও এদের মন ভরেনি, এরা আবার উত্তর ভিয়েতনামে ইন্টারফেয়ার করছিল। আর উত্তর ভিয়েতনামের যে শাসক ছিলেন তিনি ছিলেন হোচিমিন। তাহলে হোচিমিন খুব সুন্দরভাবে উত্তর ভিয়েতনামকে পরিচালনা করছিল, তার সেখানে একটা ফ্যান বেস ছিল, তাকে উত্তর ভিয়েতনামের মানুষ পছন্দ করত। আর দক্ষিণ ভিয়েতনাম কি করতো, ফ্রান্স এই দক্ষিণ ভিয়েতনামের একজন নেতা ছিলেন, যেটা আমরা পরবর্তীকালে পড়ব, তিনি সেখানে মেইনলি পরিচালনা করতেন, ঠিক আছে, নদিন দিয়েম। এই প্রথমে ফ্রান্স তাকে সাহায্য করতো, নদিন দিয়েমকে। তিনি একজন স্বৈরাচারী ছিলেন, অর্থাৎ জনগণের কথা শুনতো না, নিজে যেটা মনে করতো সেটাই করতো। তো এই নদিন দিয়েমকে প্রথমে ফ্রান্স সাহায্য করেছিল এবং পরবর্তীকালে দেখবো আমেরিকাও সাহায্য করেছিল। আর এই উত্তর ভিয়েতনামের মানুষগুলো কি করেছিল, ফ্রান্সকেও পরাজিত করেছিল এবং আমেরিকাকেও পরাজিত করেছিল, এবং আলটিমেটলি উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনামকে এক করে তারা 1975 খ্রিস্টাব্দে ভিয়েতনাম দেশের গঠন করেছিল। তো এই আমরা পড়তে যাচ্ছি, সিম্পল বলে রাখলাম। দেখো তাহলে ফরাসিরা প্রথমে দক্ষিণ ইন্দো চীনে আধিপত্য কায়েম করার পর গোটা ইন্দো চীনে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইলে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের সঙ্গে যুদ্ধের সূচনা ঘটে। বুঝতে পারলাম। 2 নম্বর, ভিয়েতমিন ফ্রান্স চুক্তি। দেখো ভিয়েতনাম ও ফ্রান্সের মধ্যে 1 মার্চ 1946 খ্রিস্টাব্দে এক চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে ফ্রান্স ভিয়েতনামকে ইন্দো চীন ফেডারেশন ও ফরাসি ইউনিয়নের অংশরূপে স্বীকৃতি দেয়। কিন্তু 1946 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ফ্রান্স এই উত্তর ভিয়েতনামের হাইফং অঞ্চলে বোমা নিক্ষেপ করে প্রায় 6000 অসামরিক ভিয়েতনামকে হত্যা করলে সংঘর্ষ শুরু হয়। তা দেখো এরা একটা চুক্তির মাধ্যমে ভিয়েতনামকে ফরাসি ইউনিয়নের অংশ হিসেবে নিল, কিন্তু আবার তাদেরই যে সৈন্য ছিল তাদেরকে হত্যা করলো। অবশ্যই তারা আন্দোলনের পথে যাবে। 3 নম্বর, ইন্দো চীনের স্বাধীন সরকার প্রতিষ্ঠা। 1946 খ্রিস্টাব্দে অক্টোবর থেকে টানা 3 বছর সংঘর্ষের পর বাউ দাওয়ের নেতৃত্বে ইন্দো চীনে এক স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, নেভার পরিকল্পনা। দেখো 1953 খ্রিস্টাব্দে ফরাসি সেনাপতি নেভার ভিয়েতনামকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেন, যা নেভার প্ল্যান নামে পরিচিত। অর্থাৎ পুরো ভিয়েতনামকেই তিনি ধ্বংস করে দেবে, এইরকম একটা প্ল্যান, যুদ্ধ করে তাদের সঙ্গে। তাহলে এই ছিল প্রথম পর্বের ভিয়েতনাম যুদ্ধের গল্প, যে প্রথমে ফরাসি নীতি, তারা দক্ষিণ ইন্দো চীনে সীমাবদ্ধ থাকতে চায় না, উত্তর ইন্দো চীনকে দখল করতে চায়। ভিয়েতমিন ফ্রান্সের চুক্তির অবলম্বন, এবং 3 নম্বর হচ্ছে ইন্দো চীনের স্বাধীন সরকার প্রতিষ্ঠা হলো, এবং 4 নম্বর নেভার, ফ্রান্সের সেনাপতি নেভার ভিয়েতনামকে নষ্ট করার যে পরিকল্পনা, সেটা হচ্ছে নেভার পরিকল্পনা। নেক্সট, জেনেভা সম্মেলন ডাকা হলো এদের মীমাংসা করার জন্য। দেখো এই সম্মেলনে 20 জুলাই যুদ্ধবিরতির চুক্তির সম্পাদিত হয়, এবং এখানে কি হলো, 17 ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে 2 ভাগে ভাগ করা হয় প্রথম, আর অক্ষরেখার উত্তরে ভিয়েতমিনদের এবং দক্ষিণে ফরাসি নিয়ন্ত্রণাধীন দেখো নদিন দিয়েমের শাসন প্রতিষ্ঠিত হয়, যেটা বললাম। তাহলে 2 ভাগে ভাগ করে দিল। নেক্সট, দ্বিতীয় পর্ব চলেছিল 1955 থেকে 75। হ্যাঁ, এটা অবশ্যই তোমরা ঠিক করবে। দেখো জেনেভা সম্মেলনের ব্যর্থতা। জেনেভা সম্মেলনের কি ব্যর্থতা হয়েছিল? জেনেভা সম্মেলনে ভিয়েতনাম যুদ্ধে ফ্রান্স অধ্যায়ের সমাপ্তি ঘটলেও নতুন অধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব ঘটে। তা জেনেভা সম্মেলন কিভাবে মিটালো, যে জাস্ট ভিয়েতনামকে 2 ভাগে ভাগ করে দিল, একদিকে উত্তর ভিয়েতনাম আর একদিকে দক্ষিণ ভিয়েতনাম। এক্ষেত্রে কোনোদিনই সেই ভিয়েতনামের বেশিরভাগই যে দেশপ্রেমী মানুষ সেটা রাজি হবে না। কিন্তু এখানে কি হয়েছিল, ফ্রান্স আর তুলনামূলক সেরকম ইন্টারফেয়ার করেনি, বাকিটা ইন্টারফেয়ার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ওই কারণে বললাম একজনের গল্প শেষ তো আরেকজনের গল্প শুরু। দেখো যুদ্ধে আমেরিকার অংশগ্রহণ। ইন্দো চীনে হো চি মিনের প্রভাবকে আটকানোর জন্য ফরাসি নিয়ন্ত্রণাধীন নদিন দিয়েমকে দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি বসানো হয়। তাহলে দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি কাকে করা হলো? নদিন দিয়েমকে। এবং নদিন দিয়েম কার নিয়ন্ত্রণে চলতো? ফরাসি নিয়ন্ত্রণে। এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ব্যাপক আর্থিক ও সামরিক সাহায্য পাঠাতে শুরু করে। তাহলে প্রথমে তো ফ্রান্সের সাপোর্ট, তারপরে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্ট, মানে বুঝতে পারছো কি পরিমাণ তাহলে এর সাহস বেড়ে যাবে এবং স্বৈরাচারিতা বেড়ে যাবে। দেখো নেক্সট,
ভিয়েতকংদের সঙ্গে সংঘর্ষ। উত্তর ভিয়েতনামে মার্কিন অপচেষ্টাকে রুখে দিয়ে হো চি মিন নিজের জনপ্রিয়তা অক্ষুণ্ণ রাখেন। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র আর ফ্রান্স দক্ষিণ ভিয়েতনামকে সাপোর্ট করছে, কিন্তু উত্তর ভিয়েতনামে হো চি মিনের একটা বিশাল প্রভাব ছিল, আর পুরোপুরি সেটাকে কাজে লাগিয়ে তিনি মার্কিন অপচেষ্টাকে রুখে দিয়েছিল। অর্থাৎ উত্তর ভিয়েতনামকে উস্কাচ্ছিল যে হো চি মিনকে তোমরা সরিয়ে দাও, হ্যাঁ আমরা তোমাদের সাহায্য করব, বড় বড় কোম্পানি তৈরি করব, এই হেন তেন বলে করছিল। কিন্তু না, উত্তর ভিয়েতনামের মানুষ হো চি মিনকেই চেয়েছিল। এবং দেখো, এবং দক্ষিণ ভিয়েতনামে ডিএম সরকার নির্বাচনের বিরোধিতা করলে, ডিএম সরকার নির্বাচন করতে চাইতো না। যারা স্বৈরাচারী হয় তারা কি বছরের পর বছর ক্ষমতায় থাকতে চায়, ঠিক আছে? যেমন আমাদের দেশের নেতাগুলোকে দেখা বোঝা যায়, এরা স্বৈরাচারী মানে খাতা কলমে নয়, কিন্তু এরা একবার প্রধানমন্ত্রী বা একবার মুখ্যমন্ত্রী হওয়ার পর সারা জীবন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী থাকতে চায়। এই জিনিসটাই বলে স্বৈরাচারী, হ্যাঁ, যেটা কোনোদিনই একটা গণতান্ত্রিক উন্নতিশীল দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনোদিনই কোনো সরকারকে দুবারের বেশি চান্স দেওয়া উচিত নয়, কিন্তু আমরা সেটা বছরের পর বছর দিয়ে যাই। দেখো, সিপিএমকে প্রায় 35 বছর দিয়ে এসেছি, একটা বড় ভুল। বর্তমানে টিএমসিকেও 15 বছর প্লাস আরও দিচ্ছি, আরও বড় ভুল। বিজেপিকে কেন্দ্রতে 15 বছর দিয়ে দিলাম, এটাও একটা বড় ভুল। কংগ্রেসকে বিগত 40 বছর ধরে শাসন ক্ষমতা দিয়েছি, এটাও বড় ভুল। আমরা যদি 5 বছর পর 10 বছর পর চেঞ্জ করি, তাহলে হয়তো আমরা একজন রেসপন্সিবল সিটিজেন বা দেশপ্রেমী হতে পারবো। দেখো, উত্তর ভিয়েতনামের মুক্তিযোদ্ধা সংগঠক ভিয়েতকংদের সঙ্গে ডিএম সরকারের সংঘর্ষ বাধে। তো যখন দক্ষিণ ভিয়েতনামে নির্বাচন করতে দিল না 9 দিন ডিএম, কারণ ওই তো সরকারে আছে, ওই থাকতে চাই, তখন কিন্তু উত্তর ভিয়েতনামের মুক্তিযোদ্ধা সংগঠন ভিয়েতকং, যেটা দক্ষিণ ভিয়েতনামও তৈরি হয়েছিল, তাদের সঙ্গে সংঘর্ষ বাধে। 4 নম্বর, স্বৈরাচারী ডিএম সরকারের পতন। দেখো, 1962 খ্রিস্টাব্দে ভিয়েতকংদের বিরুদ্ধে মার্কিন ও দক্ষিণ ভিয়েতনাম বাহিনী একজোট হয়ে আক্রমণ করলে, তাহলে ভিয়েতকং কে ছিল? এই যে উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনামে যারা স্বাধীন হতে চেয়েছিল তাদের সংগঠন ভিয়েতকং, এদের বিরুদ্ধে মার্কিন আর দক্ষিণ ভিয়েতনাম বাহিনী একজোট হয়ে যখন আক্রমণ করলে বিশ্বব্যাপী প্রতিবাদে ঝড় ওঠে এবং 1963 খ্রিস্টাব্দে গণ অভ্যুত্থানের মাধ্যমে ডিএম সরকারের পতন ঘটে। কীরকমভাবে ডিএম সরকার শেষ হয়েছিল বলতো? যেটা আমরা রিসেন্টলি বাংলাদেশে দেখলাম। রিসেন্টলি বাংলাদেশে কি দেখলাম? যে হাসিনাকে দেশ ছাড়তে হলো, অর্থাৎ তাদের জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে সেখানকার সরকারের পরিবর্তন করলো। সেটাই ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনামে হয়েছিল 1963 খ্রিস্টাব্দে। এরকম দিয়ে 9 দিন ডিএম সরকারের পতন ঘটল। 5 নম্বর, স্বাধীন ভিয়েতনামের আত্মপ্রকাশ। দেখো, দীর্ঘ 10 বছর ব্যাপী মার্কিন সেনাবাহিনী লড়াইয়ের পর, তাহলে 63 থেকে 73, 1973 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি এক চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেখলো না এই উত্তর ভিয়েতনামীদের বা ভিয়েতকংদের সঙ্গে লড়াই করে পারা যাবে না, 10 বছর ধরে তারা সেনাবাহিনী দিল, তাদের সঙ্গে লড়াই করলো, তাদের দেশের 12টা বাজিয়ে দিল, তারপর বলছে না ভাই, তোমাদের দেশ তোমরা বুঝে নাও, আমরা তোমাদের এখান থেকে সরে গেলাম। অর্থাৎ ভিয়েতনাম থেকে আমেরিকার সৈন্য চলে গেল। যখন আমেরিকার সৈন্য চলে গেল, তখন দক্ষিণ ভিয়েতনামের যে সেনা ছিল সেটা দুর্বল হয়ে পড়লো। এবং দেখো, 1975 খ্রিস্টাব্দে দক্ষিণ ভিয়েতনামে যে জেনারেল ছিলেন সেই সময় ভ্যান মিন ভিয়েতকংদের কাছে আত্মসমর্পণ করলে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়ে সোশিয়ালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম গঠিত হয়। তাহলে সোশিয়ালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম কবে গঠন হয়েছিল? 1975 খ্রিস্টাব্দে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সেনা তুলে নিল তার 2 বছর পরে। ওকে, তাহলে এই ছিল গল্প, খুবই সহজ উপসংহার। দেখো, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যান্য দেশের মুক্তিযুদ্ধগুলোতে অনুপ্রেরণা যোগায়। এটা একটু মোটামুটি নোট। তাহলে প্রথমে খুবই সহজ দেখলাম যে প্রথমে ফরাসির সঙ্গে যুদ্ধ। ফরাসির সঙ্গে কেন? তার কারণ ফরাসির নীতি, যে ফরাসিরা দক্ষিণ ভিয়েতনামে ছিল, তারা উত্তর ভিয়েতনামকেও কবজা করতে চাইছিল। 2 নম্বর, ফ্রান্স ভিয়েতনামের সঙ্গে যে চুক্তি করেছিল সেটা অবলম্বন করলো। 3 নম্বর, ইন্দোচীনে স্বাধীন সরকার প্রতিষ্ঠা হলো। এবং 4 নম্বর, নেভার পরিকল্পনা, ভিয়েতনামকে নষ্ট করার যে পরিকল্পনা সেটার ব্যর্থতা। এরপরে যদি আমরা দেখি জেনেভা সম্মেলনের ব্যর্থতা, ভিয়েতনামকে 2 ভাগে ভাগ করে দিল, ভাবছে সমস্যা মিটবে না, মিটালো না। দ্বিতীয় পর্বে আমরা কি দেখলাম? যে ফ্রান্স তো 9 দিন ডিএম সরকারকে সাপোর্ট করতো, সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করলো, হ্যাঁ, আমেরিকা অংশগ্রহণ করলো, ভিয়েতকংদের সঙ্গে কিন্তু সংঘর্ষ বাঁধলো। আলটিমেটলি 9 দিন ডিএম সরকারের গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটলো এবং শেষে স্বাধীন ভিয়েতনামের আত্মপ্রকাশ ঘটলো। খুব সহজ একটা নোট এবং খুব ইম্পর্টেন্ট একটা নোট, এবং তোমাদের যেভাবে লেখা রয়েছে আশা করি তোমরা ফুল মার্কস পাবে। ওকে, আর অবশ্যই তোমরা বাংলার স্কুলের সঙ্গে জয়েন হতে চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয় এবং আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদের সঙ্গে তোমাদের যা কোশ্চেন আছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো,
আজকে আমাদের তাহলে 7 অধ্যায় শেষ, আর মাত্র একটা অধ্যায় বাকি রাখলো, তাই কি না? হ্যাঁ, আরেকটা বলে দেখে দেখো, এই অধ্যায়ের কনসেপ্ট ভিডিও তোমাদের মনে হতে পারে যে স্যার শুধুমাত্র একটাই আপলোড করেছে, না, এই এই চ্যাপ্টারটা হুবহু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের 2 নম্বর চ্যাপ্টারের সঙ্গে মিল রয়েছে। সুতরাং কনসেপ্ট পুরো ক্লিয়ার করার জন্য তোমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের 2য় অধ্যায়ের যে ভিডিও দেওয়া রয়েছে 3 থেকে 4টা, সেটা কমপ্লিট করো, তাহলে এই অধ্যায়টা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে একটাই চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার, সেই লাস্ট চ্যাপ্টারের প্রথমে আমরা এসএকিউ এমসিকিউ আলোচনা করব এবং 2টো বড় প্রশ্ন। তাহলে আমাদের যে টার্গেট রেখেছিলাম সেটা আশা করি পুজোর আগেই শেষ করে দিতে পারবো। তোমাদের আমি 20 অক্টোবর 25 অক্টোবর বলেছিলাম, তার কারণ আমি চাই না আমি যে ডেট দেবো সেটা পেরিয়ে যাক, আমি চেয়েছিলাম তার আগেই করে দেবো। তো অবশ্যই দেখো আমাদের সিলেবাস অলমোস্ট কমপ্লিট হতে এলো, টেস্টের জন্য আমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো। এবং এরপরে আমি তোমাদের যারা অলরেডি গ্রুপে জয়েন হয়েছো 70 জন মতো, হ্যাঁ, 2টো গ্রুপ মিলে প্রায়, তো তাদেরকে সঙ্গে আমি সময় দিতে পারবো। এই চ্যাপ্টারটা জাস্ট একটা চ্যাপ্টার তোমরা ওয়েট করো, পুরো কমপ্লিট করে দিই। ওকে, চলো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।